জিয়ার ফনেস মামলায় বেগম জিয়া সহ সকল আসামি খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। ছাগলকান্দে সমালোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার, আজই তোলা হবে আদালতে। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রিসভা থেকে, শেখ হাসিনার সংশ্লিষ্টতায় তোলপাড়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা, কর্তৃপক্ষের সুস্থ পরিবেশ চান শিক্ষার্থীরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এই মামলায় তাদের হাইকোর্ট ডিভিশন ও বিচারিক আদালতের সাজা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে সেগুলো বাতিল করেছেন আদালত। সেই সঙ্গে এই মামলায় যারা আপিল করতে পারেনি তারেক রহমান সহ সবাইকে খালাস দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগলকান্দে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি। দিবাগত রাতে রাজধানী বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তবে আলোচিত এই দম্পতিকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি। যদিও এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার তার পদত্যাগের বিষয়টি জানিয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগের তদন্তের আহ্বান জানান তিনি। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিউলিপ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুমের যে অপসংস্কৃতি চালু হয়েছিল, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। গণরুমকে রিডিং রুমে পরিণত করতে চান হল প্রভোস্টরা, এমনটাই জানালেন বিজয় 71 হলের প্রভোস্ট SM আলী রেজা। শিক্ষার্থীরাও চান ভবিষ্যতে সব সরকারি বহাল রাখবে হলের সুস্থ পরিবেশ। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। যোগ্যতার সর্বোচ্চ প্রমাণ দিয়ে ভর্তি হতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে ভর্তি হয়ে বিগত বছরগুলোতে অনেকেই শুধুমাত্র প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি গণরুম এবং গেস্ট রুম সংস্কৃতির কারণে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর দীর্ঘদিন ধরে চলতে থাকা এই নীরব অত্যাচার থেকে মুক্তি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভৎস এই অতীতের কথা স্মরণ করে তারা বলেন, পুনরাবৃত্তি চান না এসব সংস্কৃতির। যে আমরা পড়ার যে স্পিরিটটা নিয়ে আসি ইন্টারমিডিয়েটের পরে, সেই স্পিরিটের মধ্যে সবার আগে এই গণরুম বাধায়ও দাঁড়ায়। আমাদের পড়াশোনায় ব্যাঘাত করে রাত সজাগ রাখা হয়, গ্যাস্টরুম করানো হয়, গণরুম থেকে বিভিন্ন প্রোগ্রাম করানো হয়। এখানে থাকতে হইলে আপনার প্রোগ্রাম করতে হইতো। আমি কোনোভাবেই চাই না এটা আমার জুনিয়ররা এটা সাফার করুক। বর্তমানে আছে, এখন তো কোনো গণরুম নাই। এই যে দেখেন, ওই গণরুমটা এখন ফাঁকা। এই প্রথম বর্ষ থেকেই
ছাত্রছাত্রীরা তার সিটে উঠতে পারছে। ভার্সিটিতে ভর্তি হওয়া প্রতিটা শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে বৈধ একটা সিটের ব্যবস্থা করা উচিত, যাতে তারা পড়াশোনায় খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারে। হল কর্তৃপক্ষ বলছে, গণরুম সংস্কৃতির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রদের পড়াশোনার ক্ষতিসহ মানসিক বিকৃতি ঘটে। তাই সব ছাত্রদের আসন নিশ্চিত করার পাশাপাশি গণরুমকে রিডিং রুমে পরিণত করবে বলে জানান হল প্রভোস্ট। আমি অন্য হলগুলোর কথা বলতে পারবো না, তবে এই যে সমস্ত লোকেশনগুলো, এই প্রত্যেকটা লোকেশন কিন্তু একটা পারপাজেই করা হয়েছিল। যেরকম বিজয় একাত্তর হলের যেটা গণরুম ছিল, এটা ছিল বেসিক্যালি স্পোর্টস রুম এবং এটা বড় একটা জায়গা। আমরা প্রাথমিকভাবে ভাবছি যে আমরা এটাকে রিডিং রুম করব। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে স্বপ্ন নিয়ে ভর্তি হয় সেসব বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা এখন শিখে গেছে দ্য ওয়ে আই থিঙ্ক অ্যান্ড আই এক্সপেক্ট যে আমরা ঐক্যবদ্ধ হলে এটা আর কখনো ফিরবে না। এবং এক্সিস্টিং যে সমস্ত ছাত্র সংগঠন আছে যারা ছাত্র রাজনীতি করেন, তাদের জন্য এটা একটা মেসেজ যে ভালো ছাত্র রাজনীতি না করলে, প্রো স্টুডেন্ট ইস্যুগুলোকে সামনে না নিয়ে আসলে শিক্ষার্থীরাও আমাদেরকে গ্রহণ করবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে, পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও টুরিস্ট পুলিশের 1.5 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে নড়াইলে ও খুলনা বেনাপোল রুটে গত 24 ডিসেম্বর যাত্রা শুরু করেছে 2টি ট্রেন সার্ভিস। এতে খুশি দক্ষিণ অঞ্চলের মানুষ। তবে পদ্মাপাড়ের 3 জেলায় স্টপেজ নেই এই ট্রেন দুটির। ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে পদ্মাপাড়ের 3 জেলার মানুষের। সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। মাদারীপুরের শিবচর থেকে রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। ঢাকা থেকে পদ্মা সেতু কাশিয়ানী জংশন নড়াইল হয়ে খুলনা ও বেনাপোল রুটের নতুন 2 জোড়া যাত্রীবাহী ট্রেন উদ্বোধন করা হয় গেল 24 ডিসেম্বর। তবে শিবচর মাদারীপুর পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল এই রুটে নতুন ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। কারণ মাদারীপুরের শিবচর স্টেশন পদ্মা সেতু সংলগ্ন পদ্মা স্টেশন থাকলেও মুন্সিগঞ্জের পাড়ের কোনো ট্রেনের বিরতি বা স্টপেজ না থাকায় এই ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত মাদারীপুর, শরিয়াতপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। খুলনা হতে যাচ্ছে জানাবাদ নামে এবং হচ্ছে বেনাপোল হতে রূপসী বাগান নামে 2টা ট্রেন ছাড়ছে। এটা হচ্ছে শিবচরবাসীর জন্য খুবই খুশির খবর, কিন্তু খুশির পাশাপাশি এই এলাকাবাসীর জন্য খুবই বেদনাদায়ক একটা অধ্যায় হচ্ছে যে এখানে হচ্ছে 4টি ট্রেন, একটা ট্রেনও স্টপেজ নাই। আমরা শিবচরের মানুষ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এই 3 জেলার মানুষ মনে করেন যে এখানে অনেক দুর্ভোগ করতেছি। সরকারের কাছে এটি আবেদন যাতে এটা অতি দ্রুত তাড়াতাড়ি এই ট্রেনে সার্ভিস গ্রহণ করতে হলে অবশ্যই যাত্রীদের ভাঙা বা ঢাকা থেকে উঠতে হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ট্রেন দুটি দিয়ে মাত্র 3 ঘন্টা 45 মিনিট সময়ের মধ্যে ঢাকা খুলনা এবং ঢাকা বেনাপোল ভ্রমণের সুযোগ রয়েছে। এদিকে আন্তনগর সার্ভিসের অজুহাতে এই স্টেশনগুলো থেকে নতুন এই ট্রেন দুটি ছাড়া নিয়ে কোনো সুসংবাদ দিতে পারলেন না প্রকল্প পরিচালক। কারণ যে সেখানে বিরতি নেবে এরকম আমরা ট্রেন শীঘ্রই চালু করব। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা একটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি আর কি। 3 জেলার মানুষের সুবিধার্থে উভয় পারে অন্তত 2টি স্টেশনে স্টপেজের ব্যবস্থার দাবি পদ্মাপাড়ের মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
এবারে আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোরবেলায় রাজধানীর সিউলে ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে ইয়োলকে গ্রেফতারের কয়েক মিনিট পরেই দুর্নীতি তদন্ত অফিসে নেওয়া হয়েছে। গত ৩ ডিসেম্বর আকস্মিক দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইয়ন, কিন্তু তীব্র প্রতিবাদ প্রতিরোধের মুখে মাত্র ৬ ঘন্টার মাথায় তিনি তা প্রত্যাহার করতে বাধ্য হন। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে গত ১৪ ডিসেম্বর ইয়নকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীকে তলবে হাজির হতে ইয়ন অস্বীকৃতি জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির একটি আদালত। বিশ্বের অন্যতম বৃহৎ যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই বাংলাদেশের মুন্সিগঞ্জ চ্যাপ্টারের নতুন বোর্ড অব ডিরেক্টরস ঘোষণা করা হয়েছে। গতরাতে বনানীর একটি হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়। ২২ সদস্যের নতুন বোর্ড অব ডিরেক্টরস এর সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোলিংক লিমিটেডের ডিরেক্টর ও সিইও শাকিব আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের সভাপতি কাজী ফাহাদ, মুন্সিগঞ্জ চ্যাপ্টারের সাবেক সভাপতি ফারহানা মাখনুন সাবা সহ আরও অনেকে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই বিশ্বের ৬১টিরও বেশি দেশে তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের পাশাপাশি মানবিক প্রকল্পের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করছে। জেসিআই বাংলাদেশে কাজ করে যাচ্ছে ৩০ বছর ধরে। এর মূল প্রধান কাজই হচ্ছে নতুন নেতৃত্বদেরকে সঠিকভাবে তাদেরকে তৈরি করা। সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করেছিলাম। দেন আমরা স্পেশাল চাইল্ডদের অটিজম নিয়ে কাজ করেছি। পরিবারগুলোকে কিভাবে তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করেছি। পাশাপাশি আমরা কিছু স্টুডেন্টকে ফ্রি স্কলারশিপ দিয়েছি। এর পাশাপাশি আমরা আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের জন্য কিছু ইসলামিক ইনস্টিটিউট করে দিয়েছি এবং এর পাশাপাশি আমরা ওয়াটার সেভিং প্রজেক্ট নিয়েও কাজ করেছি। এবার আমরা চাবো জেসিআই মুন্সিগঞ্জের পক্ষ থেকে যেন আমরা ইয়ুথদেরকে নিয়ে কাজ করতে পারি, নতুন প্রজন্মের জন্য কাজ করতে পারি এবং সর্বোপরি সবাই একসাথে মিলে এই দেশটাকে নতুন করে সুন্দর করে গঠন করতে পারি। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নতুন প্রজন্মের কাছে দেশীয় জামদানি সম্পর্কে পরিচিতি ও মসলিন খ্যাত ঐতিহ্যবাহী জামদানি শাড়ির বাজার সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে শুরু হয়েছে মাসব্যাপী জামদানি শিল্প পণ্য মেলা। উপজেলা প্রশাসন জানায় ১৪টি শর্তে অনুমোদন দেওয়া হয়েছে মেলার। গৌরনদী থেকে জিএম জসিম হাসানের রিপোর্টে জানাচ্ছেন রাশেদ আকবর। ক্রেতা বিক্রেতা আর বিনোদন প্রেমীদের পদচারণায় জমে উঠেছে বরিশালের গৌরনদীর মাসব্যাপী জামদানি শিল্প পণ্য মেলা। মেলায় জামদানি শাড়ির পাশাপাশি দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। এতে অনেকদিন উৎসবের আমেজ থেকে বঞ্চিত গৌরনদীবাসী যেন প্রাণ ফিরে পেয়েছেন মেলার কারণে। মেলাটা নূতন হয়েছে, এর জন্য পরিবার নিয়ে আসছে, খুবই ভালো লাগছে। পরিবেশও ভালো, অনেক লোকজন, ভালোই লাগছে। দেখলাম আইন শৃঙ্খলা বা সবকিছু মিলিয়ে ভালোই। বাচ্চা নিয়ে আসছি এবং ফ্যামিলি নিয়ে আসছি। সবাই একসাথে কেনাকাটা খুব ভালো লাগছে, একসাথে আমিও কিছু কিনতেছি, এখন দেখতেছি। খুব ভালো পর্যায়ে আমাদের মেলাটা হচ্ছে, খুব লোকজন খুব শান্তশিষ্ট আছে, কোনো গ্যাঞ্জাম বেজার কিচ্ছু নাই, খুব ভালো হচ্ছে বেচা কিনা আর কি। মেলায় বিনোদনের জন্য নৌকাদোলা রাইড, ড্রাগন ট্রেন, ভূতের ঘর সহ রয়েছে নানা ব্যবস্থা। এছাড়াও মুখরোচক খাবারের দোকানের কমতি নেই মেলা প্রাঙ্গণে। মহাফেশালে এরকম মেলা খুবই দরকার, কারণ এইটাই আমার মনে হয় বরিশাল এই গৌরনদী প্রথম বাণিজ্য মেলা। এই মেলাটা হওয়াতে আমার মনে হচ্ছে গৌরনদীবাসী সবাই মনে হচ্ছে একটা নতুন প্রাণ পেয়েছে। মেলার উদ্যোক্তারা জানান স্থানীয়দের বিনোদন দেওয়ার জন্যই এই আয়োজন। এখানে মাদকাসক্ত এবং অশ্লীল অসামাজিক বেশি উশৃঙ্খল চলছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম এখানে যদি একটা সামাজিক ভালো একটা পরিবেশ বান্ধব একটা মেলা করা যায়, জামদানি দেশীয় পণ্য মেলা, তাহলে এদেশের জনগণকে উপকৃত হবে।
বাংলাদেশ জামদানি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গত 18 ডিসেম্বর গৌরনদীতে শুরু হয়েছে এই জামদানি শিল্প পণ্য মেলা। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জিয়া অরফানেজ মামলায় বেগম জিয়া সহ সকল আসামি খালাস, বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল। ছাগলকাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের স্ত্রী লায়লা গ্রেপ্তার, আজই তোলা হবে আদালতে। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে শেখ হাসিনার সংশ্লিষ্টতায় তোলপাড়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলের গণরুমকে রিডিং রুমে পরিবর্তনের পরিকল্পনা কর্তৃপক্ষের, সুস্থ পরিবেশ চান শিক্ষার্থীরা। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।